জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ভারতকে মোকাবেলা করে বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি, আল জাজিরার বিশ্লেষণ। এরপর জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধে কি চীন বিজয়ী হয়েছে। আরো জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যেভাবে ভুল তথ্য ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। এরপর জানিয়ে দিব চাপে পড়ে সোজা হলেন নেতানিয়াহু, ইসরায়েলিদের মাথা নষ্ট হামাসকে উপহার দিলেন নেতানিয়াহু। এদিকে সায়াদ-3 ও নাব্বাফ ক্ষেপণাস্ত্র সহ আরো ভয়ঙ্কর রূপে ফিরছে শাহান্দ। ইরানের যুদ্ধজাহাজ শাহান্দ সাজছে রণসাজে। চোখ কপালে উঠে গেল পশ্চিমা আধিপত্য শক্তিশালী সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানিয়ে দিব হিরোশিমার মতো কেঁপে উঠছে গাজা। তাহলে কি ভেবেই নিচ্ছি আমরা যে গাজায় আরেক হিরোশিমার পরমাণু অস্ত্রের খেল দেখালো দখলদার ইসরায়েল? গাজায় এমন হামলা দেখেনি বিশ্ব। নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইতিমধ্যে 3 দেশ। পশ্চিমা আধিপত্যেরই আরো 3 দেশ ভয়ঙ্করভাবে ইসরায়েলকে হুঁশিয়ার দিয়েছে, থামো নয়তো নিষেধাজ্ঞায় জর্জরিত হবা ইসরায়েল। দর্শক, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ভারতকে মোকাবেলা করে বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি, আল জাজিরার বিশ্লেষণ। 2023 সালের 9 মে পাকিস্তানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। লাহোরে এক শীর্ষ সেনা কর্মকর্তার বাসভবনে আগুন দেওয়া হয়। হামলা হয় রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর সদর দপ্তরেও। এই বিক্ষোভ ছিল ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে। তিনি দুর্নীতির অভিযোগে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন, যদিও 48 ঘন্টার মধ্যেই তিনি ছাড়া পান। এই ঘটনা পাকিস্তানের সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রভাব ও কর্তৃত্বের বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। কিন্তু 2 বছর পর 2025 সালের 11 মে আবারও হাজারো মানুষ রাস্তায় নামেন। তবে এবার তারা সেনাবাহিনীর প্রশংসা করতে নামেন, কারণ কয়েকদিন আগেই ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ হয়েছে, যা 1971 সালের পর সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ বলে বিবেচিত হচ্ছে। জনমত ঘুরে গেল। এই সামরিক উত্তেজনার পরে একটি গ্যালাপ পাকিস্তান জরিপে দেখা যায় 96% মানুষ মনে করে পাকিস্তান এই সংঘর্ষে জয়লাভ করেছে। 82% বলেছেন সেনাবাহিনীর পারফরমেন্স ছিল খুব ভালো, অসাধারণ, এবং 92% বলেছেন সেনাবাহিনী সম্পর্কে তাদের মতামত ইতিবাচকভাবে বদলেছে। গত 10 মে সরকার বনিয়ান মারসুস নামে একটি অভিযানের মাধ্যমে উদযাপন করে, যার অর্থ সীসা ঢালা প্রাচীর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সামরিক অভিযানের প্রশংসা করে বলেন, এটি আমাদের সেনাবাহিনীর ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেনাবাহিনীর পুরনো প্রভাব ও সংকট। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে দেশটির সেনাবাহিনী, বিশেষ করে আর্মি, সবসময় সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। 4টি সামরিক অভ্যুত্থান এবং দীর্ঘ সামরিক শাসন এই ক্ষমতা আরো পোক্ত করেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনীর ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমরান খান যখন 2018 সালে প্রধানমন্ত্রী হন, তখন তিনি বলেছিলেন সরকার ও সেনাবাহিনী এক পাতায় আছে, কিন্তু পরে সে সম্পর্ক খারাপ হয়ে যায়। 2022 সালে তিনি সংসদে অনাস্থা ভোটে হেরে যান এবং এর পেছনে সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। 2023 সালের 9 মের বিক্ষোভের পর হাজার হাজার পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়। ভারত পাকিস্তান যুদ্ধে কি চীন বিজয়ী হয়েছে? চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে এবং 2 দেশই দাবি করেছে যে তারাই জয়ী হয়েছে। কিন্তু 2 পক্ষের এই সংঘর্ষে আলোচনার বাইরে থেকে চীনের প্রতিরক্ষা শিল্প খাতেরও বড় জয় হয়েছে বলে অনেকেই মনে করছেন। গত মাসের 22 তারিখে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই পর্যটক। এর জবাবে 7 মে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামোগুলোর উপর হামলা শুরু করে ভারত শাসিত কাশ্মীরের মনোরম উপত্যকায় যাদের নিশানা করা হয়েছিল তাদের অনেককেই স্ত্রী এবং পরিবারের সদস্যদের সামনে হত্যা করা হয়। দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ এনেছে, যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে। সন্ত্রাসী হামলার জবাবে ভারত পাল্টা প্রতিক্রিয়া জানায়। তারা এই অভিযানের নামকরণ করে অপারেশন সিন্দুর। এরপর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে টিট ফর ট্যাট আঘাতের জবাবে পাল্টা আঘাত, জাতীয় সামরিক হামলা চালায়।
চালায়। এই সংঘর্ষে ব্যবহার করা হয় ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান। ফ্রান্স এবং রাশিয়ান তৈরি জেট ভারত ব্যবহার করেছে বলে জানা গেছে। অন্যদিকে পাকিস্তান বেইজিং এর সঙ্গে যৌথভাবে তৈরি তাদের জেট-10 এবং জেট-17 বিমান ব্যবহার করে। ভারত ও পাকিস্তান দুই পক্ষই জানিয়েছে তাদের বিমান সীমান্ত অতিক্রম করেনি এবং দূর থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরই মাঝে ইসলামাবাদ দাবি করে তাদের যুদ্ধ বিমান কমপক্ষে 6টা ভারতীয় বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্স নির্মিত রাফায়েল যুদ্ধ বিমানও রয়েছে। পাকিস্তানের তরফে এই দাবির বিষয়ে ভারত কোনো জবাব দেয়নি। ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল একে ভারতী গত সপ্তাহে এই দাবি সংক্রান্ত একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, ক্ষয়ক্ষতি কমব্যাটের সংঘর্ষের একটা অংশ। পাকিস্তানের তরফে ভারতীয় বিমান ভূপাতিত করার সুনির্দিষ্ট দাবির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এয়ার মার্শাল একে ভারতী। তিনি বলেছিলেন, আমরা যে সব লক্ষ্যগুলোকে বেছে নিয়েছিলাম সেই নিশানা আমরা অর্জন করেছি এবং আমাদের সব পাইলট দেশে ফিরে এসেছেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যেভাবে ভুল তথ্য ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে দেশটির অভূতপূর্ব সাফল্যের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। কিছু খবর ছিল এমন, ভারতীয় হামলায় একটি পাকিস্তানি পারমাণবিক ঘাঁটি ধ্বংস হয়েছে, 2টি পাকিস্তানি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং পাকিস্তানের তেল ও বাণিজ্যের প্রাণকেন্দ্র করাচি বন্দর ধ্বংস হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের এসব প্রতিবেদনের প্রতিটি তথ্যই ছিল অত্যন্ত নির্দিষ্ট, কিন্তু এর কোনোটি সত্য ছিল না। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া তীব্র সামরিক সংঘাতের সময় এবং তারপরের দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্যের ছড়াছড়ি ভয়াবহ রূপ নিয়েছিল। সত্য ও মিথ্যার ফারাক করা দুই দেশের মানুষের জন্যই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, কারণ অসংখ্য মিথ্যা, আধা সত্য, মিম, ভুয়া ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বিকৃত বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এই ভুয়া তথ্যের ঢেউ কিছুটা মূলধারার গণমাধ্যমেও আশ্রে পড়েছিল, যা ভারতীয় গণমাধ্যমের স্বাধীনতা ও বিবর্তন নিয়ে কাজ করা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। খবর সবার আগে দেওয়ার প্রতিযোগিতা এবং উগ্র জাতীয়তাবাদী প্রতিবেদন করার প্রবণতা সংঘাতের 4 দিনের মধ্যে ভয়াবহ মাত্রায় পৌঁছে গিয়েছিল। ওই সময় কিছু সংবাদ উপস্থাপক ও বিশ্লেষক সরাসরি দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের যুদ্ধে চেয়ার লিডার হয়ে উঠেছিলেন। নামকরা কিছু সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল যাচাই বাছাই না করে অনির্ভরযোগ্য বা সাজানো গল্প প্রচার করে জাতীয়তাবাদের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছে। আমেরিকান ইউনিভার্সিটির রাজনৈতিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্রা বদ্রীনাথন দক্ষিণ এশিয়ায় ভুল তথ্য নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, আমরা যখন মিথ্যা তথ্যের কথা ভাবি তখন ভাবি নাম না জানা কেউ বা কোনো বট অ্যাকাউন্টের কথা, যার উৎস বোঝার উপায় থাকে না। সহকারী অধ্যাপক সৌমিত্রা বলেন, 2019 সালে ভারত পাকিস্তান সংঘাতের সময়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়েছিল, কিন্তু এবারের সঙ্গে পার্থক্য হলো আগে যেসব সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে নির্ভরযোগ্য মনে করা হতো তারাও এবার সরাসরি ভুল তথ্য প্রচার করেছে। আমেরিকান ইউনিভার্সিটির এই শিক্ষক বলেন, আগে বিশ্বাসযোগ্য বলে পরিচিত মূলধারার গণমাধ্যমই যখন ভুল তথ্যের কারখানায় পরিণত হয় তখন তা ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়ায়। ভারত পাকিস্তান সংঘাতের সময় মূলধারার গণমাধ্যমে ছড়ানো ভুল তথ্য ভারতের এক সময়ের প্রাণবন্ত সাংবাদিক জগতে নতুন এক ধাক্কা হয়ে এসেছে। সশস্ত্র সংঘাতের সময় অপপ্রচার ও ভুল তথ্য ছড়ানো নতুন কিছু নয়। দেশের পক্ষে যুদ্ধের প্রচার চালাতে মূলধারার গণমাধ্যম বহু আগে থেকেই ইতিবাচক ভূমিকা রাখে, তবে এটি করতে গিয়ে কখনো কখনো তাড়াহুড়ো করে এমন তথ্য প্রকাশ করেছে যা পরে ভুল প্রমাণিত হয়েছে।